You all know that this is our second free live class of this new course. And in this class, basically, I'm going to talk about introduction and identification of parts of speech, অর্থাৎ parts of speech এর ফাংশন নিয়ে কথা বলবো, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন, ফান্ডামেন্টাল থিংস, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই পার্টস অফ স্পিচের নাম জানি, এটা কত প্রকার সেটাও জানি, বাট এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা জানি না। বাক্যে বা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে এটা কিভাবে ব্যবহৃত হয় এটা আমরা জানবো আজকের ক্লাসটি থেকে। এরপর আমি আপনাদের দেখাবো আমাদের মেইন যে বিষয়গুলো আছে। আমরা যারা মোটামুটি গ্রামার পারি কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, স্পিকিং করতে গেলে আমাদের ভিতর জড়তা কাজ করে, বাধা কাজ করে, কিভাবে স্পিকিং এ ফ্লুয়েন্সি নিয়ে আসা যায়, সঠিকভাবে সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার কিভাবে করা যায়, কখন কোন টেন্সের ব্যবহার করতে হবে আমাদের টাইমিং অনুযায়ী, আমরা কিভাবে সার্টেইন টপিকের উপর ইংলিশ স্পিকিং করতে পারি এটা দেখাবো। আর আমরা যারা ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারি না, সেন্টেন্স বা বাক্যকে লং করতে পারি না, একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না, কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করার মাধ্যমে প্র্যাকটিক্যালি লং সেন্টেন্সে পরিণত করা যায় সেটি দেখাবো। এবং আর যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে কোনো বড় বাংলা সেন্টেন্সকে কিভাবে আমরা কারেক্ট ওয়ার্ডার মেনটেন করে ইংলিশে ট্রান্সলেট করতে পারি, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। কেন? আমাদের মাতৃভাষা মাদার টাং বাংলা, প্রাইমারি লেভেল বা বেসিক লেভেলে আপনি যখন ইংলিশে কোনো কিছু লিখতে বা বলতে যাবেন, আপনার ব্রেইনে আগে বাংলাটা চলে আসবে, এটা সাইকোলজিক্যাল থিংস। তো যে কোনো কিছু ব্রেইনে বাংলাটা আসলে কিভাবে ইনস্ট্যান্টলি সেই কথাটাকে আপনি ইংলিশে কনভার্ট করতে পারেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া, এই বিষয়গুলো আজকের এই সম্পূর্ণ ক্লাসটি থেকে আমি দেখাবো। বাট এই প্র্যাকটিক্যাল জায়গাগুলোতে যেতে হলে, প্র্যাকটিক্যাল বিষয়গুলো ডেভেলপ করতে গেলে এই পার্টস অফ স্পিচের ফাংশনটা একটু বুঝে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সিকোয়েন্স মেনটেন করে, ধারাবাহিকতা মেনটেন করে এগোতে হয়। এটা গ্রামাটিক্যাল পার্ট একটু কঠিন হতে পারে, একটু হার্ড হতে পারে, বাট যতটা সহজে পারা যায় আমি বোঝানোর চেষ্টা করব। আপনাদের যদি সত্যিকার অর্থে শেখার ইচ্ছা থাকে আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আপনারা এটা একটু দেখবেন। তারপর আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতেছি। এটা কমপ্লিট করতে খুব বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিটের মতো লাগবে। তারপর প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমি দেখাবো। ওকে, তো আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। দেখেন, ইন্ট্রোডাকশন অফ পার্টস অফ স্পিচ বলছে পার্ট অর্থ অংশ, স্পিচ অর্থ বাক্য বা কথা। সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে পার্ট অফ স্পিচ বলে। দ্য ডিফারেন্ট ক্লাসেস অর কাইন্ডস অফ ওয়ার্ডস ইউজড ইন ইংলিশ স্পিচ আর কল্ড পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ। অর্থাৎ এটা মূলত কি, আমি গত ক্লাসে আপনাদের বলছিলাম স্পিচ মানে কি, কথা। মানে আমি এই যে আপনাদের সামনে এখন লেকচার দিচ্ছি, এগুলো আমাদের স্পিচ। মানে এটা লিখিত অর্থে আমি যদি বলি, রিটেন ভাষায় এটাকে বলা হয় সহজভাবে সেন্টেন্স। যেটা স্পিচ সেটাই সেন্টেন্স, যেটা সেন্টেন্স সেটাই ভয়েস। একই কথা, ভয়েস, স্পিচ, সেন্টেন্স একই কথা। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি? একটা বাক্যের ডেফিনেশন হচ্ছে কতগুলো শব্দ, ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করতে গেলে শব্দের প্রয়োজন হয়, ওয়ার্ডের প্রয়োজন হয়। এই ওয়ার্ডগুলো একটা বাক্যের ভিতরে কিভাবে অর্গানাইজড হয়, ফাংশনাইজড হয়, এই ওয়ার্ডের অ্যাকচুয়াল ফাংশনটা বোঝাটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ সেন্টেন্স বা বাক্যের পার্ট, এক একটা ওয়ার্ড, এই প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এদের ভিতর থেকে হয়ে থাকে প্রত্যেকটা ওয়ার্ড। যেমন এখানে একটা বাক্য আছে, গ্রেট মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়েন্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই যে বাক্যটি আমরা দেখছি, এই বাক্যের ভিতরে যে শব্দগুলো, প্রত্যেকটা শব্দের একটা নাম আছে। এই নামগুলো ওই 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। এই নামটা আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে। যদি এটা আইডেন্টিফাই করা শিখতে পারি তাহলে আমার বেনিফিটটা কি, আমি বুঝতে পারবো একটা বাক্য কিভাবে অর্গানাইজড হয়, একটা বাক্যের ভিতর শব্দগুলো কিভাবে বসে, কোন ওয়ার্ডের জন্য কোন ওয়ার্ড বসে, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড। ইভেন অনেকেই আছেন ইংলিশে বিভিন্ন স্টোরি, নোবেল, ফিকশন, নিউজ পেপার পড়েন। আমরা রিডিং পড়তে পারি বাট অ্যাকচুয়াল অর্থটা বের করতে পারি না। অ্যাকচুয়াল অর্থ বের করতে না পারার প্রধান কারণ হচ্ছে আমি বাংলা জানি না বা ভোকাবুলারি জানি না। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যদি এই পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনার একটা কনসেপ্ট বা ধারণা থাকে, আপনার কমপ্লিট ভোকাবুলারি না জানলেও
এই পার্টস অফ স্পিচ যদি আপনি বুঝতে পারেন, একটা সেন্টেন্স বা বাক্য রিডিং করে সেটা আসলে কি বোঝাতে চাচ্ছে, তার অ্যাকচুয়াল সেন্স, থট বা মিনিংটা কি, এটা আপনি রিকগনাইজ করতে পারবেন। এটা এতটাই গুরুত্বপূর্ণ, আমি এটা দেখিয়ে দিব আপনাদেরকে। আপনারা জাস্ট আজকের এই ক্লাসটিতে লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। দেখেন, এই যে বাক্যটি গ্রেট, এটা একটা ইন্টারজেকশন। মিনা, এটা নাউন। ইজ, এটা ভার্ব। দা, এটা অ্যাজেক্টিভ। অনলি, এটা অ্যাডভার্ব। ব্রিলিয়ান্ট, এটা অ্যাজেক্টিভ। গার্ল, এটা নাউন। উইথ, এটা প্রেপোজিশন। হাইয়েস্ট, এটা অ্যাজেক্টিভ। স্কোর, এটা নাউন। ইন, এটা প্রেপোজিশন। দা, এটা অ্যাজেক্টিভ। ক্লাস, এটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম, এই নাম বলাটা, নাম আইডেন্টিফাই করাটা আপনাকে শিখতে হবে। এ অ্যান্ড দি কে অনেকে আর্টিকেল বলে। সো 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল নামে কোনো ওয়ার্ড নেই। সো এ অ্যান্ড দি মানে অ্যাজ আ পার্টস অফ স্পিচ এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। তো এই যে নাম বললাম, প্রতিটা ইংলিশ সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডেরই নাম আছে। সেই নামগুলো এই 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে এসে থাকে। এবং কিভাবে এটা বাক্যে অর্গানাইজড হয় জানেন? এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আপনারা দেখছেন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সহজভাবে আমি যদি বলি, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর সব থেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ কোনগুলো, এটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন সবার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে ভার্ব। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, দেওয়া, নেওয়া, এগুলো বোঝায়। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। ভার্ব ছাড়া আপনি ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন না। ভার্ব একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা আপনাদের মনে রাখতে হবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। মানে আপনি যদি একটা ভার্বের ব্যবহার করেন, মনে করেন আমি যদি বলি যে গো, এইটাই একটা বাক্য হয়ে যায়, আমি এখানে ফুল স্টপ দিলাম। একটা ভার্ব, একটা ওয়ার্ডই একটা বাক্য বাক্য তৈরি করে ফেলে। তার মানে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, সাবজেক্ট ছাড়া হতে পারে। যেমন গো, এর মানে কি? যাও। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অলরেডি একটা সেন্টেন্স হয়ে গেছে। একটা মানে এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ, এর ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। বলেন তো কি বললাম? নাউন, প্রোনাউন আর ভার্ব। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে শুরুতে একটা সাবজেক্টের প্রয়োজন হয়, সেই সাবজেক্টটা নাউন অথবা প্রোনাউন হয়, এরপরেই ভার্ব থাকে। এরপর যে অবজেক্ট বা এক্সটেনশনের যে জায়গাটা, সেখানেও নাউন বা প্রোনাউনই থাকে। যেমন আমি যদি বলি শি, এটা একটা প্রোনাউন। ইজ একটা ভার্ব। গার্ল, এটা একটা নাউন। সে হয় মেয়ে। এই যে 3টা ওয়ার্ড আমি লিখলাম, সে হয় মেয়ে, এখানে যদি আমি শি বাদ দেই, আমার কি বাক্য হবে? ইজ বাদ দেই, বাক্য হবে। গার্ল বাদ দেই, বাক্য হবে। মানে আমি কিভাবে বুঝবো কোন পার্টস অফ স্পিচ গুরুত্বপূর্ণ? আমাকে বুঝতে হবে জিস্ট, মানে কতটুকু না হলে, ঠিক কোন কোন পার্টস অফ স্পিচ না হলে ন্যূনতম একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করা যায় না, এটা বুঝতে হবে। এবার আমি যদি বলি শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, এই এ শব্দটা কি? একটা অ্যাজেক্টিভ। কেন? গার্লকে মডিফাই করছে। অ্যাজেক্টিভের ডেফিনেশন কি? যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, তাকে অ্যাজেক্টিভ বলে। নাউন, প্রোনাউন কোথায় থাকে? একটা বাক্যের শুরুতে সাবজেক্টের স্থানে, বা ভার্বের পর অবজেক্টের স্থানে। তাহলে এই যে শুরুতে আর শেষে যে নাউন, প্রোনাউন থাকে, ঠিক এইটাকে কেন্দ্র করে, এইটাকে মডিফাই করে হচ্ছে অ্যাজেক্টিভ। এই নাউন বা প্রোনাউনের ঘাড়ের উপর বসে অ্যাজেক্টিভ, এটা আমাকে বুঝতে হবে। শি ইজ আ গার্ল। এবার আমি যদি বলি শি ইজ আ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দরী মেয়ে, আমার বাক্যটা আরেকটু বড় হলো, আমি একটু বেশি ইনফরমেশন দিতে পারলাম, দেখতে আর একটু ভালো লাগছে। কিন্তু আমি যদি বিউটিফুলটা না দিতাম, তাহলে কি বাক্যের অর্থ থাকতো না? অবশ্যই থাকতো। তাহলে কি অ্যাডজেক্টিভ খুব বেশি গুরুত্বপূর্ণ? না। খুব বেশি গুরুত্বপূর্ণ কোনটা? নাউন, প্রোনাউন আর ভার্ব। এবার আমি যদি বলি শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, এই ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ওই বিউটিফুল কে মডিফাই করে। মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে বা প্রেপোজিশন বা ভার্বকে যে ওয়ার্ড মডিফাই করে, মানে সেটাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করে না। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে। কিন্তু অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, অন্য একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, এরকম হয়। তো এই যে এ, ভেরি এবং বিউটিফুল, এই যে 3টা ওয়ার্ড, এই 3টা ওয়ার্ড যদি আমি বাদও দেই, তাহলে কি সেন্টেন্সের অর্থ থাকবে না? থাকবে।
আর লিখলে কি হলো, সেন্টেন্সটা সুন্দর দেখালো, ভালো দেখালো, একটু বড় হলো, একটু ইনফরমেশন আসলো। তাহলে কি বলতে চাচ্ছি আমি, আমার মেইন পার্টস অফ স্পিচ কি কি? নাউন, প্রোনাউন আর ভার্ব। বাকি যেগুলো আছে সেগুলো সবই এই নাউন, প্রোনাউন আর ভার্বকে কেন্দ্র করে বসে। অর্থাৎ অ্যাজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যে নাউন প্রোনাউন থাকে সেইটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। ভার্বের কাজ, ভার্ব না, অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, ভার্বকে বাড়িয়ে বলা। প্রেপোজিশনের কাজ হচ্ছে এই প্রেপোজিশনও নাউন বা প্রোনাউনেরই পূর্বে বসে। কনজাংশন কি করে? আলাদা দুইটা সেন্টেন্স, ক্লজ বা ওয়ার্ডকে কানেক্ট করে বা জোড়া লাগায়। ইন্টারজেকশন এটা জাস্ট বাইরের একটা পার্ট, এটা বিস্ময়বোধক মানে কিছু সিম্বল থাকে, এক্সক্লামেশন সিম্বল থাকে, এটা দেখলে বোঝা যায়। মানে এই বিষয়টা কি জানেন, এই যে ইন্টারজেকশন, মানে আমাদের যে 8 প্রকার পার্টস অফ স্পিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর ইন্টারজেকশন বাদে বাকি যে 7টি, এই 7টি কোনো না কোনোভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড, রিলেটেড, অতপ্রতভাবে জড়িত, একটার জন্য আরেকটা বসে। বাট ইন্টারজেকশনটা একদম বাইরের একটা পার্ট, মানে জাস্ট এই আবেগ, অনুভূতি, বিস্ময় এগুলো প্রকাশ করে, তারপরে একটা এক্সক্লামেশন সিম্বল থাকে। সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে এটা ওইভাবে কানেক্টেড হয় না। কিন্তু অন্যান্য যে পার্টস অফ স্পিচ গুলো আছে কোনো না কোনো ভাবে একটার সাথে একটা কানেক্টেড বা রিলেটেড। তো যাই হোক, এগুলো নিয়ে আমি কথা বলছি, আপনারা একটু একটু সামনের দিকে আসি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই ফাংশন গুলো বুঝতে হবে, এগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। দেখেন, নাউন, তাহলে নাউনটা কি? যে ওয়ার্ড দ্বারা, আমি জাস্ট সহজে ইন্ট্রোডাক্টরি পার্টটা বলে যাচ্ছি, কারণ এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচের উপর ডিটেলস ক্লাস আছে, আমি আইডেন্টিফিকেশনটা একটু দেখাবো। তো দেখেন কি বলছে, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর স্থান, গুণ, অবস্থা প্রভৃতি বোঝায় তাকে নাউন বলে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। অর্থাৎ নাউনটা কি? এনি কাইন্ডস অফ নেম। সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে, যে কোনো নামই হচ্ছে নাউন। পৃথিবীতে যত শব্দ আছে, আমি যদি বলি এক কথায় সব শব্দই নাউন, তাহলে আপনি বলতে পারেন সবই যদি নাউন হয়, অন্য পার্টস অফ স্পিচ গুলো কিভাবে হবে? সেটা তার অবস্থান এবং বাক্যে তার ডেফিনেশনের উপর ডিপেন্ড করে হয়, তার ডেফিনেশন এবং অবস্থানের উপর ডিপেন্ড করে হয়। যেমন আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, যেমন মনে করেন আমি যদি বলি গো, গো মানে কি? যাওয়া। আমি যদি বলি এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি বলবেন ভার্ব। টক মানে কি? কথা বলা। আমি যদি বলি কোন পার্টস অফ স্পিচ, আপনি বলবেন ভার্ব। আই গো টু স্কুল, এই গোটা কি? আই গো টু স্কুল, এই গোটা কি? ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, দিস ইজ দ্য গো, হ্যাঁ, অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড, এর বাংলা অর্থ হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীটা এভাবেই যায়। এই গোটা দা এর পরে বসছে, একটা আর্টিকেলের পরে বসছে, এটা একটা নাউন। এখানে এখানে ইজটা মূলত মেইন ভার্ব। তাহলে আগের বাক্যে যে গোটা ভার্ব ছিল, অবস্থানের পরিবর্তন হওয়ার কারণে সেটা নাউন হয়ে গেছে। টক মানে কথা বলা, আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ আ টক উইথ হিম, এর বাংলা অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। এই যে এখানে হ্যাভটা মেইন ভার্ব, টক অক্সিলারি, সরি মানে টক হচ্ছে একটা স্থির অবস্থা প্রকাশ করছে, জাস্ট একটা শব্দ, কথা বলা, অর্থাৎ নাউন হিসাবে বসছে, কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না। তো এইভাবে পার্টস অফ স্পিচের চেঞ্জ হয়। আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম, হ্যাঁ, এই ম্যাঙ্গো শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা একটা ফলের নাম, আপনি বলবেন এটা নাউন। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটা একটা আম গাছ, তখন ওই ম্যাঙ্গোটা হয়ে যায় অ্যাজেক্টিভ। আগের বাক্যে যে ম্যাঙ্গোটা নাউন ছিল, একই ওয়ার্ড, পরের বাক্যে সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেন? ওই ট্রিকে মডিফাই করছে, গাছকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে, যে এটা গাছ, এটা আম গাছ, আমের গাছ, আম গাছ, তাহলে ওই ম্যাঙ্গোটা অ্যাডজেক্টিভ। এইভাবেই পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়। আমি কেন এটা শিখতে বলছি? এটা আইডেন্টিফাই করা শিখতে হয়। কেন শিখতে হয়? এটা আইডেন্টিফাই করতে না পারলে, একটা সেন্টেন্স বা বাক্য পড়ে তার শব্দ অর্থ জানলেও পার্টস অফ স্পিচ যদি ধরতে না পারেন, অ্যাকচুয়াল বাংলা মিনিংটা কি এটা আপনি বের করতে পারবেন না। আমি আপনাদের সামনে ক্লাস নিচ্ছি, আমি আপনাদের টিচার। আমি যখন আমার আব্বুর সামনে, আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট। এই যে আমি একটা মানুষ, যখন বিভিন্ন পজিশনে যাচ্ছে, আমার পরিচয় চেঞ্জ হয়ে যাচ্ছে, এই পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়।
এর থেকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আর হয় না। আপনাদের সামনে আপনাদের আমি ক্লাস নিচ্ছি, আপনাদের সামনে আমি আপনাদের টিচার, আমার বাবার সামনে আমি তার ছেলে, আমার আমার টিচারের সামনে আমি তার স্টুডেন্ট। এই যে আমি একটা মানুষ, বিভিন্ন জায়গায় গিয়ে পরিবর্তন হচ্ছি, এই পার্টস অফ স্পিচ গুলো পরিবর্তন হয়। গত ক্লাসে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম বা ধারণা দিয়েছিলাম, সেটা হচ্ছে জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। কারো মনে আছে কিনা? যেমন মনে করেন আমি যদি বলি ওয়াক, এই ওয়াকটা কোন পার্টস অফ স্পিচ? আপনি বলবেন ভার্ব। যেমন আমি যদি বলি যে হি ইজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এই বাক্যটার বাংলা অর্থ কি? সে রাস্তায় হাঁটছে। আমি যদি বলি এটা কোন টেন্স, আপনি কি বলবেন? যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব। এই ওয়াকিংটা এখানে কি? এই বাক্যে ওয়াকিংটা কি? ভার্ব, অ্যাকচুয়াল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব, তাই না? কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হ্যাঁ, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম, হাঁটা একটা ভালো ব্যায়াম। এই বাক্যে যে ওয়াকিংটা আমি লিখলাম, এটা একদম শুরুতে বসছে, সাবজেক্টের স্থানে, স্থির একটা অবস্থা প্রকাশ করছে। এই ওয়াকিংটাকে জেরান্ড বলা হয়। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন। 8 প্রকার পার্টস অফ স্পিচের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজে জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল নামের 3টা পার্ট আছে, যেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের 3টা ক্লাসিফিকেশন। এদেরকে পার্টস অফ স্পিচের ভাই বোনও বলা যেতে পারে। মানে অ্যাজ আ পার্টস অফ স্পিচ এই ওয়াকিংটা এখানে নাউন। এখানে ইজটা মেইন ভার্ব, বি ভার্বের সেন্টেন্স। এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না, এটা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার মানে একই পার্টস, একই ওয়ার্ড, স্পেলিংটাও সেম, কিন্তু ভিন্ন পজিশনে বসার কারণে বাক্যের অর্থ ভিন্ন হয়ে যাচ্ছে। এইগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল থিংস। এটা গতকাল আমি বলছিলাম। এগুলো না জেনে আপনি ওই যতই রুলস শেখেন, স্ট্রাকচার শেখেন, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, ভাষা কখনো এভাবে ডেভেলপ করা যায় না। আমি যাদেরকে শেখাই তারা যাতে ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি নিতে পারে, নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে পারে, নেক্সট জেনারেশনকে শেখাতে পারে, আমি সেভাবেই শেখাই। একদম অরিজিন থেকে শেখানোর চেষ্টা করি। এবার আমি যদি বলি এরকম একটা বাক্য, আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এই ধরনের বাক্য দেখলে অনেকে মনে করে এটা মনে হয় কোনো কন্টিনিউয়াস টেন্স। বাট না, এখানে আইটা সাবজেক্ট, এটা একটা প্রোনাউন। স, সি এর পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। আমি একটা ছেলেকে দেখেছিলাম ওয়াকিং অন দ্য রোড, এর মানে হচ্ছে রাস্তায় হাঁটতে। এই ওয়াকিং দেখে অনেকে বলতে পারে এটা কন্টিনিউয়াস, বাট এটা কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কোনটা? কোনোটাই না। কেন? এর আগে কি কোনো অ্যাম ইজ আর আছে, ওয়াজ আর আছে, শ্যাল বি উইল বি আছে? ওয়াকিং দেখে কি আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারবেন? পারবেন না। এটা জাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ, ওই বয়টাকে মডিফাই করছে। বয়ের একটা অবস্থা বোঝাচ্ছে, ছেলেটা কি অবস্থায় ছিল? হাঁটন্ত অবস্থায়, আমি হাঁটতে দেখেছিলাম। এইটাকে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা অ্যাজেক্টিভ। এই যে 3টা বাক্য লিখলাম, হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এই ওয়াকিংটা ভার্ব। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই ওয়াকিংটা নাউন। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এই ওয়াকিংটা অ্যাজেক্টিভ। এই যে ওয়াকিং 3টা বাক্যে 3টা পজিশনে বসার কারণে 3 ধরনের অর্থ দিচ্ছে। যে সে রাস্তায় হাঁটছে, হাঁটা একটা ভালো ব্যায়াম। আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম, তাহলে হাঁটছে, হাঁটা, হাঁটতে, এই যে সেন্সটা, এটা বুঝতে হয়। এটা তখনই বোঝা যায় যখন আপনি এই পার্টস অফ স্পিচের আইডেন্টিফাইটা করতে পারবেন, তখনই আপনি অ্যাকচুয়াল অর্থ বের করতে পারবেন। এটা জানতে হয়, এগুলো স্কিপ করলে হয় না। আমার কাছে পড়ে আমার স্টুডেন্ট মাদারীপুরে কোচিং দিয়েছে, সে আমাকে বলছে, স্যার আমার প্রথম ব্যাচে 13 জন স্টুডেন্ট ছিল, আপনার কাছে এই ক্লাস করার পর আমার পরের ব্যাচে 57 জন স্টুডেন্ট হয়েছে মাদারীপুর সদরে। মইনুল নাম, আমি জানি না কেউ মাদারীপুরের ভিতর আছেন কিনা। আমার লেখা যে বইটা আছে, সে আমার অনেক বই নেয়, তার স্টুডেন্টকে দেয়। আমি সেভাবেই শেখাই। সিলেটে আছে, চিটাগাঙে আছে। আমার নিজের কোনো অফলাইন ব্যাচ নাই বা আমি অফলাইনে ক্লাস করাই না। আমি একটা পার্মানেন্ট জায়গায় আছি, জবের ভিতর আছি, ভালো জায়গায় আছি আলহামদুলিল্লাহ। বাট আমি আমার এই ফ্রি টাইম বা লেইজার টাইম, এই যে ব্যাচগুলো পরিচালনা করে থাকি রাতে, এখানে আমি প্রফেশনালি শেখানোর চেষ্টা করি। যতটুকু করি প্রফেশনালি শেখানোর চেষ্টা করি, কারণ আমি এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেছি। আমার অনার্স মাস্টার্স, আমার গ্রাজুয়েশন ইংলিশের উপরে। আমি আইএলটিএস করছি, আমি সেলটা সার্টিফাইড হয়েছি অ্যাজ আ টিচার। ইন্টারন্যাশনালি ল্যাঙ্গুয়েজটা শেখাতে পারি ক্যাম্বেলিতে, আইটক, এই 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 প্ল্যাটফর্মগুলোতে আমি শেখাতে পারি। তো আমি ওইভাবে
মানে ছোট ছোট কন্টেন্ট দেওয়া বা ভিডিও তৈরি করা, ওই ধরনের টাইম আমার হয় না বা করি না বা পারিনি, বা অফলাইনে কোনো ব্যাচ নাই। এই জন্য হয়তো আমি ওই আহ, মানে লক্ষ লক্ষ হাজার হাজার সাবস্ক্রাইবার বা ফলোয়ার আমি তৈরি করতে পারিনি বা হয়নি। বাংলাদেশে অনেক টিচার আছে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, হাজার হাজার ফলোয়ার, তাদের ভিডিও আছে, তাদের কোর্স আছে। আপনারা সেগুলো করেন অনেকেই, আমি দেখি, করবেন, দেখবেন। আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন। যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন। এখানে এই যে ক্লাসগুলো আমি নেই, এটা আমি চেষ্টা করি যে বাংলাদেশে অনেক ছাত্রছাত্রী আছে, তারা তো ইংলিশ শেখে, অফলাইন হোক অনলাইন হোক। আমি যদি তাদেরকে প্র্যাকটিক্যাল জায়গাটা ধরাই দিতে পারি, যতজনকে পারি, যত দূর পারি, প্র্যাকটিক্যালি যদি ল্যাঙ্গুয়েজটাকে বোঝাই দিতে পারি, তারা কেন বুঝবে না, কেন পারবে না? আমি এই জায়গাটা নিয়ে কাজ করি। এটা আমার ফার্স্ট ক্লাস যারা করেননি তারা করে নিবেন, অনেকে হয়তো আজকেই প্রথম জয়েন করছেন। তো ফার্স্ট ক্লাসটা করবেন, তাহলে সেকেন্ড ক্লাস বুঝতে বেশি সহজ হবে। আচ্ছা, যাই হোক, আহ ক্লাসগুলো করার চেষ্টা করেন। আচ্ছা, এরপর হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে শব্দ বসে সেটাকে প্রোনাউন বলে। আই, উই, এখানে একটু ভুল আছে, এই যে মাই বা দে, দেয়ার, এই ওয়ার্ড গুলো মূলত প্রোনাউন হয় না। প্রোনাউনের অনেক ফাংশন আছে, আমি এটা নিয়ে পরে কথা বলবো। যেমন এইগুলো হচ্ছে মানে প্রোনাউন কেন, প্রোনাউনের ব্যবহারটা কেন হয় দেখেন। আমি যদি আপনাদেরকে একটু বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ ইংরেজরা রিডান্ডেন্সি বা দ্বিরুক্তি পছন্দ করে না। আমি কি বললাম? ব্রিটিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো ব্রিটিশ বা ইংরেজদের থেকে আসে, তাই না? তো এই ইংরেজরা রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি নামে ইংলিশের একটা গ্রামাটিক্যাল টপিক আছে, বা দ্বিরুক্তি যেটাকে বলা হয়, এটা পছন্দ করে না। কেন পছন্দ করে না? এক শব্দে দুইবার ব্যবহার। যেমন বাংলায় আমরা অনেক সময় এই ধরনের কথা বলি না, যে সে নাচতে নাচতে স্কুলে যায়, আমি গান গাইতে গাইতে ভাত খাই। সে নাচতে নাচতে স্কুলে যায়, এটা যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি, আপনি এরকম বলতে পারবেন না, হি গোজ টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং। একবারই বলতে হয় ড্যান্সিং। তো যখন আমরা ইংলিশে সেন্টেন্স তৈরি করি, একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে যখন ইনফরমেশন দেই বা কথা বলি, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে নাউনের ব্যবহার ওয়ান কাইন্ডস অফ রিডান্ডেন্সির কাজ করে। যেমন রহিম ইজ আ পুয়ার বয়, আবার আমি যদি বলি রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আবার আমি যদি বলি রহিম রিডস ইন ক্লাস 10, এখানে হি না বলে যদি রহিম বলি, আবার আমি যদি বলি রহিম গোস টু স্কুল রেগুলারলি, এটা একটা রিডান্ডেন্সির কাজ করে। একটা পার্টিকুলার সাবজেক্টকে নিয়ে যখন আপনি কথা বলছেন, তখন শুরুতে সেটার নাম বলার পর বাকি জায়গাগুলোতে ওই সাবজেক্টের পরিবর্তে, ওই নামের পরিবর্তে যদি সর্বনামের ব্যবহার করেন, রহিমের পরিবর্তে যদি হি এর ব্যবহার করেন, তাহলে ওই বাক্য দেখতে, বলতে, লিখতে অনেক সুন্দর লাগবে, রিডান্ডেন্সির প্রবলেমটা দূর হবে। এইটাই হচ্ছে প্রোনাউনের ব্যবহার, এছাড়া আর কিছুই না। প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, পার্ট আছে, সেটা নিয়ে আমি পরে ডিটেলসে কথা বলবো। এরপর অ্যাজেক্টিভ কি, এটা তো বললাম। অ্যাজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে নিয়ে কাজ করে। নাউন প্রোনাউন কোথায় বসে একটা বাক্যের? শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে, এইটার ঘাড়ের উপর অ্যাজেক্টিভ বসে। দিস ইজ আ নাইস পেন, পেনটা নাউন, এটাকে মডিফাই করছে নাইস। শি ইজ আ বিউটিফুল লেডি, লেডিটা নাউন, এটাকে মডিফাই করছে বিউটিফুল, এটা অ্যাজেক্টিভ। ভার্ব কি বলছি, সব থেকে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব, তারপরে নাউন প্রোনাউন, তারপরে বাকিগুলো। হ্যাঁ, ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের হার্ট বা প্রাণ। কিন্তু এইখানে বিষয়টা আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট ভার্ব, কোনটা মেইন ভার্ব, কোনটা মেইন ভার্ব না। এইটুকু না বুঝলে হবে না। যেমন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, সেই গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে বা দেখা করার জন্য। দে গো টু মার্কেট, তারা বাজারে যায়। মনে রাখবেন, প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পর যে ভার্বটা বসে সেটাই হচ্ছে মেইন ভার্ব। যে ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়, বোঝা যায় যে এটা এই টেন্সের সেন্টেন্স, সেটা মেইন ভার্ব। আর কোনো বাক্যে যদি সাবজেক্ট থেকে দূরে কোনো ভার্ব বসে, আমার ওয়ার্ডটা দেখে মনে হবে ভার্ব, এটা একটা ভার্ব রিলেটেড ওয়ার্ড, কিন্তু অ্যাজ আ পার্টস অফ স্পিচ সেটা ভার্ব হিসাবে কাজ করে না, সেটা কোনো অ্যাকশন দেয় না, কাজ করা বোঝায় না, সেটাকে বলে নন ফাইনাইট ভার্ব। যেমন হি স্যাট ডাউন, এই সিট থেকে স্যাট, সে বসেছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা মেইন ভার্ব। এখানে আরেকটা ভার্ব আছে টু মিট মি, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, টু মিট দেখা করতে বা সাক্ষাৎ করতে, টু প্লাস ভিয়ান, এটাকে ইনফিনিটিভ বলে, নন ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব না। যেমন ওই যে বললাম না, আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম, এখানে সটা মেইন ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ওইটা মেইন ভার্ব। কিন্তু ওই যে ওয়াকিং,
ওটা কিন্তু চেহারা ভার্বের মতো, ওইটাকে দেখতেছি আমি ভার্ব হিসাবে, বাট ওটা কি ভার্ব হিসাবে কোনো কাজ করছে, কোনো ফাংশন হচ্ছে? না, ওটা অ্যাজ আ পার্টস অফ স্পিচ একটা অ্যাজেক্টিভ, অর্থাৎ দেখতে ভার্বের মতো কিন্তু পার্টস অফ স্পিচ হিসাবে অ্যাজেক্টিভ বা নাউন হয়। এটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো হচ্ছে সাবজেক্ট থেকে দূরে থাকে, চেহারা ভার্বের মতো, কিন্তু ওইটা আসলে কোনো ভার্ব না। ওইটা দেখে আপনি বলতে পারবেন না যে এটা এই টেন্সে লেখা। টেন্স আইডেন্টিফাই করা যায় সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে ওইটা দেখে, ওইটা মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব। এবার হচ্ছে অ্যাডভার্ব। যে ওয়ার্ড সাধারণত নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচ বা ফ্রেজ বা সেন্টেন্সকে মডিফাই বা বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। মানে এই অ্যাডভার্ব অনেক বড় একটা বিষয়, আমি এটা নিয়ে কথা বলবো আজকে ক্লাসে। আপনারা মানে এটা হচ্ছে অ্যাজেক্টিভের উল্টা। অ্যাজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে, নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, আর অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে, ভার্ব সম্পর্কে ইনফরমেশন দেয়, ভার্বকে বাড়িয়ে বলে। কিন্তু একটা অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, অন্য একটা অ্যাজেক্টিভকেও মডিফাই করতে পারে। দেখেন, এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি অ্যাডমিশন টেস্ট ইউনিভার্সিটিতে, বিসিএস, ব্যাংক জব, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি যান, এখান থেকে অবশ্যই অবশ্যই 3টা 4টা করে কোশ্চেন আসে। এরপর দেখেন প্রেপোজিশন। আমি ওই অ্যাডভার্ব দিয়ে কথা বলবো, ওইটা নিয়ে আমি লিখে লিখে দেখাবো, এই জন্য ওইটা নিয়ে আর বেশি কথা বললাম না, আমি বলবো। ইভেন এই যে প্রেপোজিশন, আমার 7th ফ্রি লাইভ ক্লাস এই প্রেপোজিশনের উপর একটা ডিটেলস ক্লাস আছে, আমি আপনাদেরকে দেখাবো। দেখেন কি বলছে। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আপনি ইংলিশে যে কোনো কিছু লেখেন বা বলেন, মোস্ট অফ দ্য টাইম প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। এখন প্রেপোজিশনের সঠিক ব্যবহার যদি জানা না থাকে, আপনি যখন একটা সেন্টেন্স লিখবেন বা বলবেন, ওই সেন্টেন্সটা খাপছাড়া খাপছাড়া মনে হয়, একটার সাথে আরেকটা ওয়ার্ড ওইভাবে কানেক্টেড হয় না। যেমন প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। যে সকল ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে মূলত প্রেপোজিশন বলে। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। তার মানে কি? প্রেপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যকে গর্জিয়াস করে, ডেকোরেট করে। অর্থাৎ একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক, আছে না সিনেমার নায়িকাদের সাজায় বা বিয়ে করা নতুন বউকে সাজায়, সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। হ্যাঁ, সো প্রেপোজিশনের ডিটেলস ক্লাসটা আপনারা প্রত্যেকে আমার সাথে করবেন। খুবই প্র্যাকটিক্যাল ওয়েতে আমি ক্লাসটা নিয়ে থাকি, নিব, আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, পুট দ্য বক্স অন দ্য টেবল, আই লিভ উইথ মাই ফ্যামিলি, হি লিভস ইন আমেরিকা। সো এই অন, উইথ, ইন এগুলো হচ্ছে প্রেপোজিশন। তো এদের ব্যবহার আমি দেখাবো, এরপর একদিনে হয় না। কনজাংশন। কনজাংশন অর্থ সংযোগ স্থাপন। দুইটি শব্দ, দুইটি বাক্য, দুইটি ক্লজ বা ফ্রেজের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দকে কনজাংশন বলে। অ্যান্ড, অর, বাট, দো, অলদো, মূলত এগুলো হচ্ছে রাইটিং এর পার্টে প্রয়োজন হয় বেশি। দে আর চেয়ারফুল বাট ব্রড মাইন্ডেড, শি ইজ হ্যাপি বাট ফ্রাস্ট্রেটেড, আই উইল গো ইফ ইউ কাম। সো এইগুলো হচ্ছে মূলত এখানে কনজাংশন রিলেটেড ওয়ার্ড, এটা নিয়ে আমরা পরবর্তীতে দেখব। ইন্টারজেকশন কি, এটা আমি বললাম যে আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর 7টি যে কোনো ভাবে একসাথে তার একটা কানেক্টেড, বাট এইটা কিন্তু একদম ডিফারেন্ট, এটা অন্যান্য ওয়ার্ডগুলোর সাথে কানেক্টেড হয় না। জাস্ট এই যে বলছে, আবেগ অনুভূতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের আবেগ অনুভূতি প্রকাশ ইংরেজিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন হুররে, আল্লাহ, ফাই, ব্রাভো, হাস, ফু, হ্যালো। এগুলো তাৎক্ষণিক আবেগ বা অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে, যা ইন্টারজেকশন বা আবেগ সূচক অব্যয় নামে পরিচিত। আল্লাহ, হিজ নো মোর। ফাই আর ফু, ইউ আর সো ব্যাড, সি, তুমি এত খারাপ। ব্রাভো, ইউ আর ডুইং ওয়েল। সো এইগুলো আর কি মূলত ইন্টারজেকশন। সো এইভাবে এটা হয়ে থাকে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা একটু দেখবো। এগুলো হচ্ছে বিসিএস এর কিছু কোশ্চেন। এটা খোলা চোখে আপনার কাছে যতটা সহজ মনে হবে ততটা সহজ নয়, এখানে কিছু বিষয় আছে। আমি যদি একটু ডিসক্রাইব করি বা ব্যাখ্যা করি, আপনারা অনেক ভালোভাবে বিষয়টাকে ডেভেলপ করতে পারবেন, শিখতে পারবেন। এটা আমি শেষ করেই ওই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসছি, আমি দেখাচ্ছি কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সফর্ম করা যায়। ইভেন যারা বললাম যেটা স্পিকিং এ যারা দুর্বল, কিভাবে স্পিকিং এর জায়গাটাকে ডেভেলপ করা যায়। আপনারা একটু সাথে থাকবেন, লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন, আমি প্রত্যেকটা বিষয় দেখাচ্ছি। এখানে দেখেন তাহলে কি বলছে। বলছে যে আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। তাহলে আপনি আইডেন্টিফাই করেন একটা ইংলিশ সেন্টেন্সে যে শব্দগুলো থাকে
প্রত্যেকটাই একটা না একটা পার্টস অফ স্পিচ। তাহলে এখানে আইটা কি? প্রোনাউন। হ্যাভটা কি? ভার্ব। মনে রাখবেন সাবজেক্টের পরেই প্রত্যেকটা বাক্যে ভার্ব থাকে। আ, ফেন, আ এটা অ্যাজেক্টিভ, ফেন এটা নাউন। আই গো হোম, আমি বাড়ি যাই, আইটা প্রোনাউন, গোটা ভার্ব, হোম। এই হোমটাকে অনেকেই বলবেন নাউন, বাট এটা নাউন না, এটা অ্যাজ এ পার্টস অফ স্পিচ একটা অ্যাডভার্ব। মনে রাখবেন হোম, হেয়ার, দেয়ার এবং অ্যাব্রোড, ABROAD মানে বিদেশ, এই চারটা ওয়ার্ডের আগে এবং গো এর পরে কখনো টু প্রেপোজিশন বসে না, এবং এগুলো হচ্ছে রিয়েল অ্যাডভার্ব, খাঁটি অ্যাডভার্ব, এগুলো নাউন না। হোম, হেয়ার, দেয়ার এবং অ্যাব্রোড, এটা বুঝতে পারবেন 3 নম্বর বাক্যটি একটু দেখুন। আই গো টু হাউস, এর মানে আমি বাড়ি যাই। আবার আই গো হোম, এর মানেও আমি বাড়ি যাই। কিন্তু হাউসের আগে টু বসছে, হোমের আগে টু বসেনি কেন? অ্যাজ ইউজুয়াল কোনো একটা দিকে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়, এটা প্রেপোজিশন টু এর নিয়ম। কি বললাম বলেন তো? কোনো দিকে যাওয়া বোঝাতে, সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। আমরা স্কুলে যাচ্ছি, উই আর গোয়িং টু স্কুল, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। অর্থাৎ কোনো দিকে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়, ওই নাউনের আগে বা প্লেসের আগে টুটা বসে। কিন্তু হোম, হেয়ার, দেয়ার এবং অ্যাব্রোড, এই চারটা ওয়ার্ডের আগে এবং গো এর পরে টু বসে না। আদারওয়াইজ গো এর পরে টু প্রেপোজিশনের ব্যবহার হয় কোনো দিকে যাওয়া বোঝাতে, এটা মনে রাখবেন। এখানে হাউসটা নাউন, কিন্তু হোম কোনো নাউন না, হোম অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করে। কিন্তু এখানে হাউস নাউন কেন? হাউস মানে একটা বাড়ি, একটা থিংস, একটা বিল্ডিং, বোঝাচ্ছে যে সে বাড়ি যায়, হি গো টু হাউস। কিন্তু হোমটা কি? হোম হচ্ছে একটা প্লেস, এটা যে কোনো বাড়িকে ইন্ডিকেট করছে এরকম না। বলে না হোম অ্যান্ড অ্যাব্রোড মানে কি? দেশ বিদেশ। অর্থাৎ এটা নৌকার নিচে ছাউনি হতে পারে, পাহাড়ের গুহা হতে পারে, মানে যে কোনো একটা থাকার জায়গা। এনি কাইন্ডস অফ প্লেস ক্যান বি হোম, বাট এনি কাইন্ডস অফ প্লেস ক্যান নট বি হাউস। হাউস মানে একটা বাড়ি, একটা বস্তু, একটা থিংস, বাট হোম সেরকম না। যে কোনো জায়গা বা প্লেস হোম হতে পারে। অর্থাৎ হোম, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, অ্যাব্রোড মানে বাইরে বা বিদেশ, নির্দিষ্ট কোনো জায়গাকে বোঝাচ্ছে না। সো এটা হচ্ছে মূলত, এগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। এরপর দেখেন, এটা মনে রাখবেন কারণ অনেকে এই জায়গাটা ভুল করে, এই ধরনের সেন্টেন্স BCS এর কোশ্চেনে আসে, হোমের নিচে আন্ডারলাইন করে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, সবাই নাউন দেয়, এটা নাউন হবে না, অ্যাডভার্ব হবে। এরপর দেখেন, আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার, আইটা প্রোনাউন, নিড ভার্ব, ওয়াটার এটা নাউন, পানি, কিছু পানি, সাম ওয়াটার। যে ওয়ার্ড নাউনকে মডিফাই করে সেটা অ্যাজেক্টিভ, এটাকে বলে কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে 4 নম্বর বাক্যে ওয়াটার শব্দটা কি? নাউন। 5 নম্বর বাক্যটি দেখেন, ওয়াটার দ্য গার্ডেন, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে, বাংলা হচ্ছে বাগানে পানি দাও, পানি দেওয়া না, বা বাগানে পানি না, বাগানে পানি দাও। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্টটা উজ্জ্ব। অর্থাৎ ওয়াটার শব্দটা এখানে কিন্তু ভার্ব হিসাবে বসছে। আই ওয়াটার মাই গার্ডেন, আমি আমার বাগানে পানি দেই, এরকম। ওয়াটার দ্য গার্ডেন, বাগানে পানি দাও। তাহলে 4 নম্বর বাক্যে যে ওয়াটারটা নাউন, 5 নম্বর বাক্যে সেটা হয়ে যাচ্ছে ভার্ব, কারণ ভার্ব ছাড়া তো বাক্য হবে না। সাবজেক্ট না থাকতে পারে, ভার্ব অবশ্যই লাগবে একটা বাক্য তৈরি করতে গেলে। দা বা গার্ডেন এগুলো তো আর ভার্ব হতে পারে না, এখানে ওয়াটারটাই ভার্ব। অনেকে ওয়াটারটা দেখে বলবেন যে নাউন বা এটা সাবজেক্ট, তাহলে ভার্ব কোথায়? ভার্বই তো নেই। এই জন্য এটা মনে রাখবেন একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এর বাংলা অর্থ বাগানে পানি দাও। হ্যাঁ, হিয়ার ইজ মাই স্কুল, স্কুল শব্দটি কি? নাউন। এই মাইটা কি? অনেকে বলে এটা প্রোনাউন। মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার, এগুলোকে অনেকে প্রোনাউন বলে, এগুলো প্রোনাউন না, এগুলো অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? স্কুলকে মডিফাই করছে মাই। আমি কি বলছি? অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনের ঘাড়ের উপর বসে, ওই মাইটা স্কুলের ঘাড়ের উপর বসতেছে, যে স্কুল আমার স্কুল, এটাকে বলে পজেসিভ অ্যাজেক্টিভ। কিন্তু আমরা অনেকে এগুলোকে প্রোনাউন বলি। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে, নাউনকে রিপ্লেস করে বসে। প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন,
যেটা সাবজেক্টের স্থানে থাকে একদম শুরুতে, বা একদম শেষে থাকে একটা বাক্যের অবজেক্টের স্থানে। কিন্তু এই মাইটা কি শুরুতে আছে না শেষে আছে? কোথাও নেই, এটা তো মাঝখানে আছে। এটা তো একটা নাউনকে, নাউনের ঘাড়ের উপর বসছে, নাউনকে মডিফাই করছে। প্রোনাউন নাউনকে মডিফাই করে না, নাউনকে উঠাই দিয়ে বসে, নাউনের পরিবর্তে বসে। এটা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ নাউনের ঘাড়ের উপর বসে। দিস ইজ মাই স্কুল, ইট ইজ হার ক্যাট। হ্যাঁ, দিস ইজ আওয়ার স্কুল পন্ড। এই যে আওয়ার, হার, মাই, দেয়ার, এগুলোর পরে অবশ্যই অবশ্যই নাউন থাকে। এই জন্য এগুলো হচ্ছে মূলত অ্যাজেক্টিভ, এগুলোকে পজিটিভ অ্যাজেক্টিভ বলে। এই মাইয়ের নিচে আন্ডারলাইন করে যদি কেউ বলে এটা কোন পার্টস অফ স্পিচ, অনেকে লিখে দেয় প্রোনাউন। প্রোনাউন না। আই প্রোনাউন, মি প্রোনাউন, মাইন প্রোনাউন। কিন্তু মাই কোনো প্রোনাউন না, কারণ এটা অন্য একটা নাউনকে মডিফাই করে। আই, মি বা মাইন এগুলো কাউকে মডিফাই করে না, এগুলো একা একাই বসে, শুরুতে বসে বা শেষে বসে, একটা নাউনের পরিবর্তে বসে। এর ফাংশন আছে, আমি দেখাবো। হি ইজ আ স্কুল বয়, সে একজন স্কুলে পড়ুয়া বালক। দেখেন, 6 নম্বর বাক্যে স্কুলটা কিন্তু আমি বলছি নাউন, বাট 7 নম্বর বাক্যে ওই স্কুলটা আবার অ্যাজেক্টিভ হয়ে গেছে, ওই বয়কে মডিফাই করছে, স্কুল বয়। একটা বাক্যে যদি একের অধিক নাউন থাকে পাশাপাশি, লাস্টেরটা নাউন থাকে, বাকিগুলো অ্যাজেক্টিভ হয়ে যায়। এই স্কুলটা বয়কে মডিফাই করছে, সেই স্কুলে পড়ুয়া বালক। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, টকটা ভার্ব। আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। এখানে হ্যাভটা ভার্ব, টকটা নাউন, যেটা আমি অলরেডি দেখিয়েছি আপনাদের। আই ওয়াচড আ শো লাস্ট নাইট, আমি গত রাতে একটা শো দেখেছিলাম। ওয়াচড শব্দটা এখানে ভার্ব। শো শব্দটা কি? এটা একটা নাউন, যে কোনো শো হতে পারে, টিভি শো বা সিনেমা, এনি কাইন্ডস অফ থিংস। সো এটা একটা নাউন। কিন্তু 11 নম্বর বাক্যে দেখেন, শো মি ইউর আইডি কার্ড। এই শো মানে দেখানো, এটা একটা ভার্ব, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তোমার আইডি কার্ডটি আমাকে দেখাও। তাহলে যে, যে শোটা 10 নম্বর বাক্যে নাউন ছিল, 11 নম্বর বাক্যে সেম ওয়ার্ড হয়ে গেছে কি? ভার্ব। হি লিভস ইন চিটাগাং, সে চিটাগাং এ বাস করে। হিটা প্রোনাউন, লিভসটা ভার্ব, চিটাগাংটা কি? একটা নাউন, একটা প্লেস। ইনটা কি? একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের ডেফিনেশন কি? যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে কার পূর্বে? নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করলেই সেটা প্রেপোজিশন। কিন্তু দেখেন, 13 নম্বর বাক্যে কাম ইন, ভিতরে আসো, এই ইনের পরে কি কোনো নাউন আছে বা প্রোনাউন আছে? এই যে 13 নম্বর বাক্যের যে ইন, এটা কি কোনো নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করছে? না। তাহলে এই ইন কোনো প্রেপোজিশন না। আমরা আমরা মুখস্থ অর্থে এটা জানি, অ্যাট, ইন, অন, টু, অফ, এগুলো সবই প্রেপোজিশন। কিন্তু না, একটা বাক্যে তার অবস্থানটা বোঝা জরুরি। হি লিভস ইন চিটাগাং, 12 নম্বর বাক্যে যে ইনটা আছে এইটা প্রেপোজিশন। বাট 13 নম্বর বাক্যের যে ইন, এটা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসেনি, প্রেপোজিশনের ডেফিনেশনের সাথে এটা মিলছে না। এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। কাম ইন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভিতরে আসো। কামটা কি? ভার্ব। কোথায়? ওয়্যার, ভিতরে। অর্থাৎ একটা প্লেস, একটা জায়গাকে ইন্ডিকেট করে, অ্যাডভার্ব অফ প্লেস। আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না পছন্দ করি। এই ডিসলাইকটা এখানে মেইন ভার্ব, ক্রাইংটা দেখে আপনার ভার্ব মনে হতে পারে, ভার্বের মতো চেহারা, বাট এটা ভার্ব না। এটাকে বলে জেরান্ড, অবজেক্টের স্থান আছে, স্থির অবস্থা প্রকাশ করছে। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন। 14 নম্বর বাক্যে দেখেন, আই স আ ক্রাইং বেবি, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম। এমন একটা বাচ্চাকে দেখেছিলাম যে কাঁদতেছিল। বেবিকে মডিফাই করছে এখানে ক্রাইং শব্দটি। এটা একটা অ্যাজেক্টিভ, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অ্যাজ আ পার্টস অফ স্পিচ, এটা অ্যাজেক্টিভ। এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এখানে মেইন ভার্বটা সি এর পাস্ট ফর্ম। সো এই বিষয়গুলো জানতে হয়। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারলে একটা সেন্টেন্স বা বাক্য পড়ে তার অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মিনিং বের করা যায় না। আবারও বলছি, এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন বা ভিত্তি। এগুলো শিখলে বোঝা যায় একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজড হয়, কিভাবে একটা বাক্যে একটার সাথে আরেকটা ওয়ার্ড কানেক্টেড বা রিলেটেড থাকে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। যতটুকু বললাম বা কনসেপ্ট দিলাম, আপনারা নিজেরা একটু এটা ডেভেলপ করার চেষ্টা করবেন, দেখবেন, প্র্যাকটিস করবেন। কারণ এটা জানা থাকলে আপনি ক্রিয়েটিভ ভাবে অনেক কিছু ইংলিশে নিজের মতো করে লিখতে পারবেন, বলতে পারবেন, তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন আপনারা আমার কথা? আমি কি বললাম, বোঝা গেল? অর্থাৎ Yes, sir. ওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়, এই চেঞ্জিংটা আপনাকে বুঝতে হবে, ফাংশনটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, যাই হোক, এবার আমি একটু প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসি। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যাব। আই নিড টু গো দেয়ার। ও, আমার তো এখানে আছে সবই। আচ্ছা, আমি আপনাদের গত ক্লাসে এই বিষয়গুলো দেখিয়েছিলাম, আমার খেয়াল নেই, এগুলো তো আছে। সেটা হচ্ছে
আমি বলেছিলাম ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা প্র্যাকটিক্যাল স্ট্রাকচার মেনটেন করতে হয়। প্রায় 90% ইংলিশ সেন্টেন্স জাস্ট এই স্ট্রাকচারটা মেনটেন করে তৈরি হয়। ফার্স্ট অফ অল, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, আপনারা যারা আজকে নতুন আছেন এটা লিখে নিতে পারেন। এই স্ট্রাকচারটার প্রয়োজন হয়। উই নিড আ সাবজেক্ট। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। আফটার দ্যাট উই নিড টু ইউজ ভার্ব, দেন এক্সটেনশন। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট না, আমরা কি বলবো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কারণ এই জায়গাটাতে অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, অ্যাডভার্বিয়াল বসতে পারে। এখন এগুলো কি, আমি এইখান থেকে না, আমি একটা ডিফারেন্ট পেজে যাই, না হলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। আপনারা একটু বড় করে হেডলাইন দিতে পারেন এইভাবে, যে হাউ ক্যান, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এখন দেখাচ্ছি। এটা যদি আপনারা রাইটিং এ দুর্বল থাকেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর সব থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি এবং টেকনিক, এতটুকু আমি এটা বলতে পারি। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য সব থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি এবং টেকনিক, যেমন দেখেন, যারা রাইটিং এ দুর্বল, একটা প্যারাগ্রাফ, একটা লেটার, একটা সিভি, একটা রিপোর্ট নিজের মতো করে লিখতে পারে না, এই পার্টটুকু দেখেন। হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স? কিভাবে আমরা যে কোনো ছোট ইংরেজি বাক্য থেকে বড় বাক্য তৈরি করতে পারি, হ্যাঁ, এটা আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এটা করার জন্য আমাকে 5টি স্টেপ ফলো করতে হবে। উই হ্যাভ টু ফলো 5 স্টেপস হিয়ার ফর মেকিং লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। স্টেপ নাম্বার 1, step number one, you need a subject. I can say we need a subject. ফার্স্ট স্টেপ হচ্ছে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। সাবজেক্ট কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা শি, অথবা দে, অথবা রহিম বা করিম। অর্থাৎ এইরকম একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর কিন্তু সাবজেক্ট গুলো থাকে। বোঝার চেষ্টা করতে হবে, আমি গত ক্লাসে বলছিলাম এগুলো। এরপর হচ্ছে স্টেপ নাম্বার 2, একটা কমপ্লিট ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে ইংলিশে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, যেটা বাংলায় হয় না, বাংলায় কিন্তু ভার্ব লাস্টে থাকে। তাহলে স্টেপ নাম্বার 2টা কি? উই নিড আ ভার্ব। আমাদের একটা ভার্বের প্রয়োজন। ভার্ব কেমন হতে পারে? যেমন মনে করেন, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ড্রাইভ মানে চালানো, ডু মানে করা, হ্যাঁ, গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, বাই মানে কেনা। হ্যাঁ, তো এই যে ওয়ার্ড গুলো, এগুলো কি সবই ভার্ব না? ভার্ব রিলেটেড ওয়ার্ড, সো ভার্বের ব্যবহার করতে হবে। 2 নম্বর স্টেপ। এরপর হচ্ছে স্টেপ নাম্বার 3, সেটা হচ্ছে আমাদের যেটা দরকার বা প্রয়োজন, একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্বের পর অবজেক্টের প্রয়োজন হয়। যেমন এখানে সে আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব, ভার্বকে প্রশ্ন করো, উইথ হোয়াট অ্যান্ড হুম, হোয়াট অ্যান্ড হুম, টু গেট অবজেক্ট, টু গেট, গেট মানে কি? পাওয়া। টু গেট পেতে, অবজেক্টকে কি করতে হবে? ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করতে হবে, তাহলে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়। অর্থাৎ অবজেক্ট দুই প্রকার, একটা বলে ডাইরেক্ট বা বস্তুবাচক, একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। ভার্বকে হোয়াট দ্বারা কোশ্চেন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, হুম দ্বারা কোশ্চেন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। এটা আপনাদের করতে হবে। হ্যাঁ, এরপর মেইন স্টেপ যেটা, স্টেপ নাম্বার 4, সেটা হচ্ছে এগেইন, এগেইন ask the question to the verb with how, where, when and why. ওকে, এই ওয়ার্ডগুলো দ্বারা ভার্বকে কোশ্চেন করতে হবে। ওকে, এরপর স্টেপ নাম্বার 5, স্টেপ নাম্বার 5, প্রোভাইড দ্য অ্যান্সার, প্রোভাইড দ্য অ্যান্সার। ওকে, সো এইভাবে একটা কমপ্লিট ইংলিশ সেন্টেন্স তৈরি করা যায়। শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। যেমন আমার একটা সাবজেক্ট, ফর এক্সাম্পল আই, এবার একটা ভার্ব ইট, এবার একটা অবজেক্ট আমি খাই, দুটো স্টেপ শেষ,
কি খাই? ভাত খাই। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে আমি বলছিলাম বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আমি ভাত খাই, আই ইট রাইস। আমরা সারা জীবন এরকম ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত। আই ইট রাইস। আমরা উই একটা সাবজেক্ট নিলাম, আরেকটা উই একটা ভার্ব নিলাম প্লে। আমরা খেলি, কি খেলি? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আমার বাক্য শেষ। আমরা সারা জীবন এরকম সেন্টেন্স তৈরি করি। হি একটা সাবজেক্ট নিলাম, ড্রাইভ মানে চালানো একটা ভার্ব নিলাম, সে চালায়, কি চালায়? হি ড্রাইভস আ কার। আমরা সব দিন এই করি। আমরা যারা স্পোকেন ইংলিশ শিখি, ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করি, এইভাবে করি। আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, তাই না? উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল, ডোন্ট উই প্লে ফুটবল, হি ড্রাইভস আ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। কিন্তু আমরা কি একটা সেন্টেন্স বা বাক্যকে এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ রাখবো? আমরা কি বড় করতে পারি না? লং করতে পারি না? একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। কিভাবে? এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। যেমন আমি খাই, কি খাই? হট এবং হুম দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। ভাত খাই, কি খেলি? ফুটবল খেলি, কি চালায়? গাড়ি চালায়। এইবার এই ভার্বটাকে আপনি আবার কোশ্চেন করেন যে হাউ ডু আই ইট রাইস, আমি কিভাবে ভাত খাই। এখন আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুবই ধীরে সুস্থে ভাত খাই, এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ ভার্বকে হাউ দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়। ম্যানার মানে কি? খাওয়ার সময় আপনার আচরণটা কেমন, আপনার ম্যানারটা কেমন, আপনার বিহেভিয়ারটা কেমন, এটা এক্সপ্লেন করতে হবে। দেন ওয়ার ডু আই ইট রাইস, আমি কোথায় ভাত খাই? আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম, আমার রুমে বসে আমি ভাত খাই। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। এরপর আপনি যে রুমে বসে ভাত খান, জাস্ট অ্যাট মাই রুম এইভাবে আপনি কথাটা বলতে পারেন। অথবা অ্যাট হোম, বাড়িতে ভাত খাই, এরকম ভাবে ওই কথাটাকে জাস্ট বলা যায়। তো যাই হোক, আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট হোম। এরপর আপনি এইভাবে বলতে পারেন ওয়েন ডু ইউ ইট রাইস, মানে অ্যাট হোমটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এবার আপনি বলতে পারেন ওয়েন ডু ইউ ইট রাইস, আপনি যে ভাত খান, আপনি কখন ভাত খান? এখন আমি যদি বলি যে আমি দিনে 3 বার ভাত খাই, সো আই ক্যান সে 3 টাইমস, 3 টাইমস হ্যাঁ আর ডে, আমি দিনে 3 বার ভাত খাই। আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট হোম 3 টাইমস আ ডে। এটা বলে অ্যাডভার্ব অফ টাইম। এখানে আমার কি আসছে? ফ্রেজ আসছে। কি ফ্রেজ? এগুলোকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এগুলো কিভাবে আসছে? ভার্বকে প্রশ্ন করে। আমি এখানে কাকে মডিফাই করছি? ভার্বকে। কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি? ভার্ব সম্পর্কে। ইট খাওয়া, একটা কাজ করা বোঝাচ্ছে। এই কাজটা কিভাবে হয়, কোথায় হয়, কখন হয়, কেন? কেন আমি ভাত খাই? ওয়াই ডু আই ইট রাইস, আমি আমার শরীরে শক্তি যোগানোর জন্য ভাত খাই। এটা সিচুয়েশন অনুযায়ী এগুলো চলে আসে। জাস্ট আই ক্যান সে টু গেট এনার্জি, শক্তি পেতে, ইন মাই বডি, মাই বডি, টু গেট এনার্জি ইন মাই বডি। সো এইভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। আমার বাক্যটা কতটুকু ছিল? রাইস পর্যন্ত। সেইখান থেকে এখানে কিন্তু আমি কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করিনি। আমি কোনো অ্যান্ড অর বাট যোগ করিনি। আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটা ভার্ব আমি নিয়ে আসিনি। এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, নট কমপ্লেক্স আর কম্পাউন্ড। একটা সিম্পল সেন্টেন্সের ভিতর কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায় সেটা আমি দেখাচ্ছি। এই ভেরি স্লোলি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাট হোম, অ্যাডভার্ব অফ প্লেস, 3 times a day, adverb of time, adverb of time, to get energy in my body, adverb of reason. সো এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহারের মাধ্যমে শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। আর ল্যাঙ্গুয়েজটা শিখলে প্র্যাকটিক্যালি শিখবেন, প্রফেশনালি শিখবেন, তাহলে আপনি ডেভেলপ করতে পারবেন। উই প্লে ফুটবল, হাউ ডু উই প্লে ফুটবল? আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই আহ ভদ্রতার সাথে ফুটবল খেলি, খেলার মাঠে ফাউল করি না, খারাপ ব্যবহার করি না। উই প্লে ফুটবল ভেরি পলাইটলি। আপনি যে ফুটবল খেলেন পলাইটলি, এটা তাহলে কি? অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় খেলেন? আমরা মাঠে ফুটবল খেলি, আই ক্যান সে ইন দ্য ফিল্ড। হ্যাঁ। এরপর আপনি যে মাঠে ফুটবল খেলেন, আপনি আম, কখন ফুটবল খেলেন? আমি বলতে পারি যে অ্যাট আফটারনুন, বিকালবেলা ফুটবল খেলি। ইন দ্য আফটারনুনও বলা যায়, বা অ্যাট ব্যবহার করলে আর দা ব্যবহার করা যায় না, জাস্ট অ্যাট আফটারনুন। এরকম আমি বললাম। আপনি যে বিকালবেলা মাঠে ফুটবল খেলেন, কেন ফুটবল খেলেন? ওয়াই ডু ইউ প্লে ফুটবল? আমার শরীরটাকে সুস্থ রাখার জন্য, বা ফিট রাখার জন্য, বা শারীরিক ব্যায়াম করার জন্য আমি ফুটবল খেলি। আই ক্যান সে টু ডু। ডু মানে করা, টু ডু মানে করতে। টু প্লাস ভি অন এর ব্যবহার করা যায়, যেমন এই যে টু গেট। অথবা এর পরিবর্তে ফর প্লাস ভার্বের সাথে আইএনজি এর ব্যবহার করা যায়। টু গেট অর টু ডু, অথবা ফর ডুইং। আমরা এখানে বলতে পারি
ফর ডুইং, ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। এইভাবে কিন্তু আমরা, আমার বাক্যটা কতটুকু ছিল, জাস্ট উই প্লে ফুটবল। এইভাবে আমরা যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি। এই ভেরি পলাইটলিটা কি, অ্যাডভার্ব অফ ম্যানার, ইন দ্য ফিল্ড অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাট আফটারনুন অ্যাডভার্ব অফ টাইম, টু গেট এনার্জি, সরি টু ডু আর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাডভার্ব অফ রিজন, হোয়াই হ্যাপেন, কেন ঘটে। এইভাবে আমরা শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। আমি যদি বলি হি ড্রাইভস এ কার ভেরি কেয়ারফুলি, সে খুবই সতর্কতার সাথে গাড়ি চালায়। জাস্ট প্রশ্ন করেন ভার্বকে, হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াই। সে কোথায় গাড়ি চালায়, সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, এখানে অন দ্য বিজি রোড, অন দ্য বিজি রোড। অ্যাডভার্ব অফ প্লেস, সে যে গাড়ি চালায় সে কখন চালায়, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। ইন দ্য ইভিনিং, সে যে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, কেন গাড়ি চালায়। হোয়াই, ওয়াই ডাজ ই ড্রাইভ আ কার, সে টাকা উপার্জন করার জন্য, টাকা ইনকাম করার জন্য গাড়ি চালায়। টু আর্ন বলতে পারেন, অথবা ফর আর্নিং। টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর ভার্ব বসলে, ভার্ব রিলেটেড ওয়ার্ড বসলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। টু প্লাস ভি ওয়ান হয়, বাট অন্যান্য প্রেপোজিশনের পর ভার্ব রিলেটেড ওয়ার্ড থাকলে তার সাথে আইএনজি হয়। ফর আর্নিং মানি। সো এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। একটা বাক্যে একটা অ্যাডভার্বও থাকতে পারে, দুটোও থাকতে পারে। যেমন হি গেভ মানে দেওয়া, এর পাস্ট ফর্ম যদি বলি হি গেভ, সে দিয়েছিল। হুম, কাকে, মি আমাকে। হোয়াট, হি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। এই বাক্যে ডাইরেক্ট অবজেক্টও আছে, ইনডাইরেক্টও আছে। দুটো অবজেক্ট লিখলাম, মানে এর আগের যে বাক্যগুলো আমি লিখছি সবগুলোতে কিন্তু একটা অবজেক্ট ছিল, জাস্ট ডাইরেক্ট। বাট এই বাক্যে দুটো আছে। এবার এটাকে আরো বড় করব কিভাবে, সে কোথায় গোলাপ দিয়েছিল, কিভাবে দিয়েছিল। আমি বলি হি গেভ মি আ রোজ ভেরি পলাইটলি, সে খুবই ভদ্রতার সাথে আমাকে একটা গোলাপ দিয়েছিল। সে যে ভদ্রতার সাথে তোমাকে একটা গোলাপ দিয়েছিল, ভালো কথা। সে কোথায় তোমাকে গোলাপ দিয়েছিল, কোথায় দিয়েছিল। তাহলে আমি কি বলতে পারি, যে পার্কে, জাস্ট অ্যাট পার্ক, অ্যাট পার্ক। সে যে পার্কে গোলাপ দিয়েছিল, সে কখন দিয়েছিল, সন্ধ্যাবেলায়, ইন দ্য ইভিনিং, বা গতকাল, ইয়েস্টারডে, বা গতকাল সন্ধ্যায়, ইয়েস্টারডে ইভিনিং। আপনি যেভাবে দেন, আপনার সিচুয়েশন অনুযায়ী যা আসবে আপনি বসান, কোনো সমস্যা নাই। সে যে গোলাপ দিয়েছিল, কেন দিয়েছিল, আমাকে প্রপোজ করার জন্য, টু প্রপোজ মি, টু প্রপোজ মি। তো এইভাবে আমি কমপ্লিট করতে পারি। এটা এটা কোনো বিষয় না, আপনি মানে সিচুয়েশন অনুযায়ী এগুলো ইউজ করবেন। আর এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো আমি ব্যবহার করছি, এই যেভাবে আমি লিখছি এই অর্ডারটা মেনটেন করবেন। অর্থাৎ আগে হাউ, তারপর ওয়ার, তারপর ওয়েন, তারপর হোয়াই। এই অর্ডারটা মেনটেন করতে হয়। এমপিটি, আগে ম্যানার বসবে, তারপর প্লেস, তারপর টাইম, তারপর রিজন। এইভাবে মেনটেন করলে গ্রামাটিক্যালি এটা কারেক্ট থাকে। এটা হচ্ছে বিষয় যেটা দেখালাম। জানি না আপনারা কতটুকু নিতে পারছেন বা বুঝতে পারছেন, বাট প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এই বিষয়গুলোকে ডেভেলপ করতে হয়, এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হয়। এগুলো না বুঝলে ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি শেখা যায় না। অনেকে বলেন যে আপনার ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি। পার্থক্য এটাই, আহ, এই যে আমি এখন লিখলাম, এই এই ফ্রি কোর্সে কি হয়, এটা হচ্ছে অন ওয়ে কমিউনিকেশন। আমি আপনাদের পড়াচ্ছি, শিখাচ্ছি, দেখাচ্ছি, আপনি দেখতেছেন, ক্লাস শেষ, আপনি চলে যাচ্ছেন, শেষ। কিন্তু পেইড কোর্সে কি হয়, আমি স্টুডেন্টসদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারি। আমি ওদেরকে বলি আপনারা 10টা সেন্টেন্স তৈরি করেন, 10টা সাবজেক্ট নেন, 10টা ভার্ব নেন, সেই ভার্বগুলোকে এইভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন, বড় করেন। সেখানে যে ভুলটা হচ্ছে, তারা যে হোম টাস্ক গুলো দিচ্ছে, যে ভুলটা হচ্ছে, আমি সেটা সংশোধন করে দিতে পারছি। বাট এখানে এটা পসিবল না। এখানে আপনারা এক একদিন এক একজন আসছেন, প্রতিদিন অনেক নতুন মেম্বারও যুক্ত হচ্ছেন। কে কোন জায়গা থেকে আসছেন আমি আপনাকে চিনি, আমি জানি না, তো আমি কিভাবে আপনাকে সলভ করবো। যারা পেইড কোর্সে থাকে প্রত্যেকের সাথে আমার পার্সোনালি সম্পর্ক হয়ে যায়, সম্পর্ক থাকে। যে কোনো বিষয় নিয়ে তারা আমার সাথে ডিসকাস করে, সলভ করে দিতে পারি। সেখানে আমি আমার মতো করে প্রত্যেকটা বিষয় তাদেরকে বুঝিয়ে থাকি, ডেভেলপ করে থাকি। অর্থাৎ সেটাকে বলে টু ওয়ে কমিউনিকেশন। সেখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, স্পিকিং প্র্যাকটিস করছে তারা সপ্তাহে 7 দিন। সেখানে স্পিকিং এর জন্য আলাদা সেশন থাকে, আমাদের কনভারসেশন প্র্যাকটিসের সেশন থাকে। এইখানে তো অন ওয়ে কমিউনিকেশন। একটা ভাষা কি অন ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে শেখা যায়? আমি পড়াচ্ছি, শেখাচ্ছি, দেখাচ্ছি, আপনারা দেখছেন, শিখতেছেন, আপনারা নিচ্ছেন আমার কাছ থেকে, জানছেন, ইনফরমেশন পাচ্ছেন। আমার জায়গা থেকে যতটা দেওয়ার, যতটা ইফোর্ট দেওয়ার আমি দিয়ে যাচ্ছি, আপনি নিচ্ছেন। কিন্তু আমি কি করছি, আপনাকে শেখাচ্ছি, টিচিং, তাই না?
আই এম টিচিং ইউ। টিচ শব্দটা কি? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের উপর ক্লাস করছেন কখনো? পজিটিভ মানে কি? অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। অর্থাৎ আমি শেখাচ্ছি, ঠিক আছে, আমি টিচার, আমি টিচ দিচ্ছি আপনাদেরকে। শিখবে কে? আপনি। কথা বলবে কে? আপনি। লিখবে কে? আপনি। কার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করবেন? আপনার ব্রেন দিয়ে। কার মুখ দিয়ে কথা বলবেন? আপনার মুখ দিয়ে। এটা তো সায়েন্স না বা ম্যাথ না যে টিচার পড়াচ্ছে, আমি মনোযোগ দিয়ে দেখতেছি, বুঝলাম, সব শেষ। আপনাকে এখানে পারফর্ম করতে হবে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে আমি পারফর্ম করাই। এইটাই হচ্ছে পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য। সেখানে 70টা ক্লাস থাকে, হিউজ ক্লাস থাকে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, স্পিকিং প্র্যাকটিসের সেশন থাকে, হোমওয়ার্ক তারা সাবমিট করতে পারে, পারফর্ম করে। এটা না করলে তো ভাষা শেখা যায় না। এই যে ফ্রি সেকশন, ফ্রি ক্লাস, এটাও একটা কোর্সের মতো করে নিচ্ছি। আমার জায়গা থেকে যতটা পারা যায় আমি দিচ্ছি, বাকিটা আপনার নিতে হবে। আর পেইড কোর্সের বেনিফিট কি সেটা তো আমি বললাম, যে টু ওয়ে কমিউনিকেশন, যেটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অ্যাটলিস্ট দরকার। তো যাই হোক, এবার দেখেন আমি আরেকটা বাক্য একটু দেখাই। এই সেম ওয়েতে, এই সেম মেথড ফলো করে যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশ ইংলিশে কনভার্ট করা যায়, ট্রান্সফর্ম করা যায়। আমরা বড় বড় বাংলা বাক্য দেখলে আমরা কনফিউশন ফেস করি, ভাবি যে কিভাবে করব, কোনটার পর কোনটা হবে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা। বাট এই যে ফরম্যাটটা দেখালাম, এটাকে মেনটেন করে সেটা করা যায়। যেমন মনে করেন, আমি যদি বলি, আমি একটু লিখি, এটা আগেও আমি দেখিয়েছি আপনাদের। সে, এটা অন্যান্য যে কোনো বাংলা সেন্টেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করে দেখবেন, যেখানে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব থাকে, এই সেম নিয়মে হয়। সে তার মেয়ের জন্মদিন এর পার্টিতে, একটু ইয়ে করেন, মানে ম্যানেজ করে নিয়েন, কারণ এটা এই অভ্র কিবোর্ডে লিখতেছি তো, আর এটা চেঞ্জ করতে গেলে আবার অনেক ঝামেলার ব্যাপার। জাস্ট বুঝে নেন। গতকাল সন্ধ্যায়, আহ, সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল। জন্মদিনটি জন্মদিনটি উদযাপন করার জন্য। এবার যাই হোক, অনেক কষ্টে লিখলাম। হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। এই যে একটা বাক্য, এটা আমি যদি এখন বলি ইংলিশে ট্রান্সলেট করেন, অনেকে দেখলে ঘাবড়ে যায়, ভয় পায়। কিন্তু এই এই যে মেথডটি আমি দেখালাম, এটাকে অ্যাপ্লাই করে খুব সহজে এই ধরনের বাংলা বাক্যকেও ইংলিশে ট্রান্সলেট করা যায়। যেমন সাবজেক্ট কি? সে, অর্থাৎ হি। এবার ভার্ব কোনটা এখানে? ভার্বটা বের করতে হবে। যেমন এই যে নিমন্ত্রণ করেছিল, অর্থাৎ করেছিল, এটা পাস্ট টেন্স। বাংলা ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়। আর বাংলা বাক্যে অলওয়েজ ভার্ব লাস্টের দিকে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। এইটা মনে রাখবেন, বাংলায় ভার্ব লাস্টের দিকে থাকে, ইংলিশে সাবজেক্টের পরে থাকে। তাহলে হি, এবার ভার্ব কি? নিমন্ত্রণ করা। তাহলে ইনভাইট থেকে ইনভাইটেড করেছিল। এবার হি ইনভাইটেড, এবার হচ্ছে কি? হুম। হুম, কাকে? আমাকে। আমাকে। হি ইনভাইটেড মি। এই হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা কমপ্লিট সেন্টেন্স। এইবার আমি কি করব? ওই ভার্বকে প্রশ্ন করব, হাউ, কিভাবে সে নিমন্ত্রণ করেছিল। হাউ ডিড হি ইনভাইট ইউ? হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি। এইবার সে যে ভদ্রতার সহিত নিমন্ত্রণ করেছিল আমাকে, কোথায়? তার মেয়ের জন্মদিনের পার্টিতে। তাহলে আমরা এখানে বলতে পারি টু হিজ ডটার্স, টু হিজ ডটার্স বার্থডে পার্টি। বার্থডে পার্টি, তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ভেরি পলাইটলিটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, তাহলে হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি টু হিজ ডটার্স বার্থডে পার্টি। এরপর আহ এরপর কি বলবো আমরা? যে কখন? গতকাল সন্ধ্যায়। ইন দ্য ইভিনিং
ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, জাস্ট এইভাবে এই কথাটাকে আমরা লিখতে পারি, বা জাস্ট ইয়েস্টারডে ইভিনিং এটাও বলা যায়। এরপর আহ, এরপর কি বলবো, সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় আমাকে নিমন্ত্রণ করেছিল। এবার আমরা এখানে বলতে পারি, আহ, আচ্ছা আমরা ম্যানার বসালাম, প্লেস বসালাম, টাইমটাও বসালাম। আচ্ছা, এবার বাকি থাকে যে কেন নিমন্ত্রণ করেছিল, এটা কেন কেন নিমন্ত্রণ করেছিল। তাহলে আমি বলতে পারি যে জন্মদিনটি উদযাপন করার জন্য। তাহলে উদযাপন করা ইংরেজি কি, সেলিব্রেট। তাহলে এখানে আপনি টু প্লাস বিয়ন অর্থাৎ টু সেলিব্রেট অথবা ভার্ব প্লাস আইএনজি ফর সেলিব্রেটিং এটা ব্যবহার করতে পারেন। তাই আমি যদি বলি টু সেলিব্রেট, এই যে উদযাপন করতে, এই তে কথাটার জন্য মূলত টু আসে, দিস বার্থডে পার্টি। তাহলে দেখছেন হয়ে গেল। তাহলে আমি কি বললাম, দেখি আরেকবার পড়ে দেখি। হি ইনভাইটেড মি very politely to his daughter's birthday party yesterday evening to celebrate this birthday party. So, but to celebrate this birthday, জাস্ট এতটুকু আমি বলে রাখলাম। এইভাবে আপনি যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সফর্ম করতে পারবেন। কিভাবে, এই যে for making any kinds of long sentences or for translating, first of all you need a subject. In the place of subject you can use আই, উই, ইউ, হি, সি, দেই, এগুলো। এরপর ভার্ব, দেন কি করতে হবে, অবজেক্টের প্রয়োজন। কিভাবে অবজেক্ট পাবেন, ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করবেন। এরপর ওই সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন দিতে গেলে, সেন্টেন্স বা বাক্যকে বড় করতে গেলে আপনাকে কি করতে হবে, ওই ভার্বকে হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, এই ধরনের ডাবল ইউএস ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করতে হবে। তাহলে একটা শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, এবং এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর খুবই ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বা কৌশল। যারা রাইটিং এ দুর্বল, সেন্টেন্স লিখতে পারেন না, প্যারাগ্রাফ লিখতে পারেন না, এই মেথডটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, অনেক ভালোভাবে যে কোনো কিছু কভার করে আসতে পারবেন। আমার কথাটা কি আপনারা কেউ বুঝতে পারছেন? যারা নতুন এই ক্লাসটি করছেন, কোনো কিছু দেখলেন, শিখলেন, বুঝলেন, নিতে পারলেন? আমার আমার একটা প্রশ্ন আছে স্যার। প্র্যাকটিক্যাল জায়গাগুলো আমি দেখালাম, ঠিক আছে? তো এইভাবে এগুলোকে ডেভেলপ করতে হবে। পেইড বেসে কিভাবে ভর্তি হবো স্যার? পেইড ব্যাচে ভর্তি, পেইড ব্যাচের ক্লাস হচ্ছে এই মাসের 8 তারিখ থেকে শুরু হবে। আমি বলছি, আমি আরো একটা বিষয় দেখাচ্ছি। অনেকে বারবার ইনবক্সে নক দিবে এটা নিয়ে, এখানে একবার দেখাই দিলে বুঝে যায়। অনেকে পেইড কোর্সের কথা শুনলে ভয় পায়, ভাবে কি না কি এবার কি বলবে, টাকা যাবে না। আর এই যে এতক্ষণ ধরে ক্লাস নিলাম, প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে ক্লাস, কত হচ্ছে, 10টা থেকে 1.5 ঘন্টা হতে যাচ্ছে ক্লাস। তো এই যে দেখালাম, প্র্যাকটিক্যালি আপনারা একবার ভাবেন তো। আপনারা অনেকে এখানে আছেন যারা বিভিন্ন জায়গায় পেইড কোর্সের ক্লাস করেন, অফলাইনে বা অনলাইনে যেখানেই হোক, অনেকে আছেন, থাকতে পারেন। যদি করে থাকেন কেউ, সেই ক্লাসগুলোর সাথে কার কাছে কোথায় করেন আমি জানতে চাই না। তা সেই ক্লাসগুলোর সাথে আমার এই ফ্রি ক্লাসগুলোর কম্পেয়ার করে দেখবেন, যদি বেটার কিছু না পান তখন বলবেন। কারণ আমি এখানে যা দেখাই আমার নিজের মতো করে দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই। এই যে বিষয়গুলো দেখালাম, আমার কি এগুলো কোনো পিডিএফ ফাইল? এ সবই আমি এখন টাইপ করছি না, লিখে 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 দেখাচ্ছি না। এরপর এই যে টেন্স, পার্টস অফ স্পিচ দেখালাম, সেখানে আমি লিখতেছিলাম না জেরান, ইনফিনিটিভ, পার্টিসিপল, এগুলো। কারণ আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি। আমি তো এরকম ধরা বাঁধা কোনো কিছুর ভিতরে থাকি না। কারণ প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে এবং জানতে হবে আমি কেন পারি না, কোথায় পারছি না, প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেমটা খুঁজে বের করতে হবে। তাহলেই আপনি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে? পেইড কোর্স কিভাবে করায়, যারা ভর্তি হতে চান হবেন, গত একটা ক্লাস করে 17 জনের মতো ভর্তি হয়ে গেছেন। তো এটা এটা আমার বড় পাওয়া, কারণ আমি সেভাবে পারছি। আমাকে আপনারা পজিটিভ মাইন্ডে নিতে পারছেন, এজন্যই আমার সাথে থাকছেন, টাইম দিচ্ছেন, ধৈর্য ধরছেন, অপেক্ষা করছেন, আপনার শেখার ইচ্ছা আছে বলেই আপনি থাকছেন। তো এটা এটা হচ্ছে 8 তারিখ থেকে শুরু হবে, এই মাসের আজকে 2 তারিখ, জানুয়ারির 8 তারিখ, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। 1 ঘন্টা ক্লাস টাইম, গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে, প্রাইভেট ব্যাচে, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। আবারও বলছি, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাত 10টা থেকে 11টা ক্লাস টাইম থাকবে। কারণ আমার এই ব্যাচগুলো রাতেই হয়, যাতে করে যারা বিজি লাইফ লিড করেন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, এটা যে কোনো বয়সের যে কেউ এই কোর্সটি করতে পারবেন। কোর্স ফি 2,000 টাকা।
ইভেন এই সুযোগটা আমি দেই, যদি একসাথে না দিতে পারেন 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরেই আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, অ্যাসিওর করতে পারি। যদি আপনি না পারেন, আপনি গ্যাপ দেন, ক্লাস করতে না পারেন কোনো প্রবলেমের কারণে, এর থেকে বেশি সময় যদি লাগে, একটা ব্যাচ শেষ হয়ে গেল আপনি কমপ্লিট করতে পারলেন না, আপনি সেটাও পাবেন। তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। এই 2,000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। একটা ব্যাচ শেষ হয়ে গেল, আমি আপনাকে নতুন আরেকটা ব্যাচের সাথে অ্যাড করে নিব। এইখানে টেনশনের কোনো কিছুই নাই। ঠিক আছে, এতটুকু বলে রাখলাম। মানে তারপরে আবার যে টাকা চাওয়া হবে এরকম না, একবারেই। এরপর হচ্ছে কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট যারা প্রবাসী আছেন। আমাদের মেইন পারপাস, আমার মেইন টার্গেট থাকবে স্পোকেন ইংলিশ, ইংলিশে কমিউনিকেট করা, কনভারসেশন করা, ফ্লুয়েন্টলি কথা বলা। এইটাকে নিয়েই আমি ক্লাসটা নিব, আপনাদের কোর্সটা নিব। কিন্তু এটা করতে গেলে আমার যে মিনিমাম বা বেসিক গ্রামারটুকু লাগে সেটা আমি দেখাবো। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যারা দুর্বল, এটা স্পোকেন ইংলিশ ডেভেলপ করানোর পর অ্যাডভান্স গ্রামার প্লাস ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ক্লাস নেই। আর আমার এই কোর্সটা অনেকেই আইএলটিএস এর প্রিপারেশন হিসাবে করে, পূর্ব প্রস্তুতি হিসাবে। আইএলটিএস তো অনেকে বলে আইএলটিএস করবো, আইএলটিএস তো কোনো কোর্স না, এটা তো একটা পরীক্ষা, একটা এক্সামের সিস্টেম। আপনি যদি চারটা স্কিলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে চারটা পার্ট আছে, স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং, আপনি যদি ডেভেলপ করতে পারেন, আপনার কেন ক্যামব্রিজের বই 9 থেকে 20, 19, 10 to 13 এগুলো পড়তে হবে কেন? পড়া লাগে না, বিশ্বাস করেন, পড়া লাগে না। যদি কেউ ইন্টারমিডিয়েট পাশ করে আসে সে আইএলটিএস পরীক্ষা দিতে পারবে। ইন্টারের যে ইংলিশ ফার্স্ট পেপার রাইটিং এর যে বিষয়টা থাকে, মানে ফার্স্ট পেপারে যেটা থাকে, সিন আনসিন প্যাসেজ, ওইটা আইএলটিএস এর রিডিং একটু অ্যাডভান্স করে দেয়। একটা রাইটিং, একটা গ্রাফ চার্ট, পাই চার্ট এটা থাকে, আর একটা কম এসে লিখতে হয়। খুব সহজে লেখা যায়, কেন আমার 20,000 25,000 টাকা দিয়ে কোর্স করতে হবে? খুবই সহজ, আমি এটা আপনাকে বুঝাই দিব। স্পিকিং লিসনিংটা নিজের উপর ডিপেন্ড করে। নিজে কিউকার টপিকের উপর প্র্যাকটিস করতে পারলে ডেভেলপমেন্ট এসে যায়। আমার কাছে পড়ছে, আমার এখনো জানা আছে, মানে সর্বোচ্চ 1,95,000 টাকা খরচ করছে ঢাকা শহরে একটা মেয়ে, পূর্ণিমা নাম, আমি নামও বলে দিলাম। একটা গার্মেন্টস এর মালিক ছিল। সে ল্যাঙ্গুয়েজ শিখতে ব্যর্থ হয়েছে, পরে আমার কাছে এই 2,000 টাকার কোর্স করে সে এখন কানাডায় সেটেল। কিছুদিন আগে আমাকে বলছিল, স্যার আমি এত টাকা খরচ করেছিলাম আমি পারিনি, আপনার এই 2,000 টাকার একটা কোর্স করে আমি এখন কানাডাতে আছি। আরেকজন বলছিল একবার 45,000 টাকার মতো খরচ করছে, সে ডেভেলপ করতে পারেনি, আইএলটিএস এর মার্ক পাস তুলতে পারেনি। কিন্তু আমার এখান থেকে সে করে পারছে, আমি আমি এটা করিয়ে দিয়েছি। এটা তো কঠিন না। ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি যদি বোঝা যায়, ভাবা যায়, তাহলে এটা খুবই সহজে ডেভেলপ করা যায়। আপনি যত দুর্বল থাকেন না কেন করতে পারবেন। আর এই পেইড কোর্সে টোটাল প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ক্লাস এই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি নিব, এবং ক্লাস শেষে রেকর্ড ক্লাস এবং পিডিএফ ফাইল, আমি ফ্রি ক্লাসও দিচ্ছি, পেইড কোর্সেও প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল থাকবে। আর টোটাল 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস থাকবে। এবং এটা ধারাবাহিকভাবে হবে, মানে একদম গোছানো পদ্ধতিতে থাকবে, সিকোয়েন্স মেনটেন করে। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। এরপর 30টি ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে যা কিছু প্রয়োজন ধারাবাহিকভাবে এখানে করতে পারবেন। হ্যাঁ, প্রথমে বেসিক গ্রামারের ক্লাসগুলো হবে আপনার ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ আপনি নিজের থেকে যাতে করে একটা সেন্টেন্স লিখতে পারেন বা বলতে পারেন, একটা ইউনিভার্সিটিতে ভাইবা ফেস করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন কোনো জবের ক্ষেত্রে। এর জন্য বেসিক যে গ্রামারটা দরকার, যেটা জানলে আপনি কনফিডেন্টের সাথে ইংলিশে একটা সেন্টেন্স লিখতে বা বলতে পারবেন, সেগুলো দেখাবো। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাস থাকবে রাইটিং এর উপর। এরপর 50 থেকে 70 নম্বর লাস্টের 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল স্পিকিং এর উপর, অর্থাৎ কনভারসেশন, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। এটা আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, কারণ অনেকেই কোর্স করে, অনেক টিচার কোর্স করায়, অনেক স্টুডেন্ট কোর্স কমপ্লিট করে। কোর্স কমপ্লিট করলেই কি আপনি পেরে যাবেন? এই যে আমি শিখাচ্ছি, আপনি দেখতেছেন, আমার কথা শুনছেন, সব শিখে নিলেন, শিখলেই কি কথা বলতে পারবেন? পারবেন না, যদি না আপনি কথা বলেন। কথা বলা শুরু করতে হবে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে আমি কথা বলাই, ইউ হ্যাভ টু স্পিক ফ্রম ইউর ওন মাউথ, ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান আইডিয়া ফ্রম ইউর ওন ব্রেইন, ইউ হ্যাভ টু জেনারেট অ্যান আইডিয়া অ্যান্ড প্রোভাইড ইট ইন ফ্রন্ট অফ পিপল। কারণ আপনি কথা বলতে না পারলে আপনি কখনোই, যতই শিখতে থাকেন, আপনি পারবেন না। অনেকে বলে আমি গ্রামার পারি না, ভোকাবুলারি পারি না, আগে ভালো করে শিখি তারপর বলবো, তারপর এক জায়গায় যাব। যারা এটা করে, আপনি কোনোদিনও পারবেন না। আপনার দিন মাস বছর যেতে থাকবে, আপনি পারবেন না। কথা বলা শুরু করতে হয়, ভুল বলেন সমস্যা নাই, একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু একবার যে ইংলিশে কথা বলতে পারেন, বিশ্বাস করেন, আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা আছে তো, তারা তো প্রতিদিন স্পিকিং করে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। একবার কেউ কথা বলা শুরু করতে পারলে সে আর থামে না, সে বলে। কারণ কি?
নিজের ভিতরে একটা প্লেজার কাজ করে, একটা কনফিডেন্ট কাজ করে, এই তো আমি ইংলিশে কথা বলতে পারছি, তাহলে মনে হয় পারবো। আর যারা পারে না, মোটেও হয় না, কোনো দিনও হয় না। কথা বলা শুরু করে দিতে হয়, এবং এটা আমি আমি আমার স্টুডেন্টসদেরকে দিয়ে বলাই। আচ্ছা, আর এটা 2,000 টাকা কোর্স ফি। যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করেও ক্লাস করতে পারবে। আর বাংলাদেশ থেকে বিকাশ, নগদ, রকেটে, আর বাইরের কান্ট্রি থেকে যারা আছেন তারাও করতে পারবেন। ইভেন আমি এটাও বলছি, এটা কোথাও দেখবেন না কোনো কোর্সে নেয়, কারণ এটা আমি নিয়ে থাকি। 1,000 টাকা অ্যাডভান্স করে আপনি ক্লাস শুরু করতে পারবেন। এই দুইটা আমার নগদ বা বিকাশ নাম্বার, এবং এই ফ্রি ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল যাদের লাগবে বা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে, এই দুইটা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে বা ডিরেক্টলি কল দিতে পারেন, আমার সাথে কথা বলতে পারবেন। 01997356957, 01938689196। ওকে, এটাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন যদি মনে হয় যে এই লোকটা বোঝাতে পারে, শেখাতে পারে, টেকনিক ভালো, আমি শিখতে পারবো, বুঝতে পারবো। যদি পজিটিভ মাইন্ডে নিতে পারেন, বিশ্বাস থাকে, ভরসা থাকে, আসবেন। ইনশাল্লাহ ইউ উইল গেট ইউর অ্যাকচুয়াল রেজাল্ট। আমি সেই 2020 সাল থেকে শুরু করে 77টার ব্যাচ এখন পর্যন্ত পরিচালনা করে আসছি। নতুন যে ব্যাচ শুরু হবে 8 তারিখ থেকে, 78 তম ব্যাচ। এবং আহ, যদি মনে হয় আমি ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, একজন মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, দ্রুত ডেভেলপ করতে চাই, আপনি আসতে পারেন। কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা। ইভেন আমার লেখা একটা বইও আছে। এটা যারা পারচেস করতে চান, এটা অনেকে মনে করতে পারে আমি কোর্স করলে বই ফ্রি দিবে কিনা, না, এটা আলাদা কিনতে হবে। এটা আপনি ফ্রি কোর্স করেন বা পেইড কোর্স করেন, এটা অনেক বড় একটা বই, এটা আমার অনেক বড় একটা সম্পদ। এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এটা এর ভিতরে এই যে যা যা আজকে লেকচার দিচ্ছি সেগুলো এই বইতে আছে, খুবই সাজানো পদ্ধতিতে, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি, সবকিছু আছে। আহ, এটা আমার ওয়েবসাইট আছে, সেখানে আপনার লিংক পেয়ে যাবেন। আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এখানে ক্লাস করছেন, লিংকের ভিতর গেলে বুঝতে পারবেন এই বইতে কি কি আছে, কিভাবে এই বইটাকে সাজানো হয়েছে। তো এটা আপনারা নিতে পারেন, যে কেউ নিতে চাইলে। এটার উপর কোনো জোর নেই বা ফোর্স নেই যে পেইড কোর্স করলে বই নিতেই হবে, এরকমও কোনো কিছু না। কারণ আমি যে বিষয়গুলোর উপর ক্লাস নিব বা শেখাবো, সেগুলোর প্রত্যেকটার পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস থাকবে। হ্যাঁ, এটা নিলে হয় কি, ক্লাসটা একটু ইফেক্টিভলি আপনি করতে পারবেন। আমার ক্লাসই করছেন, লাইভ ক্লাস, আমার লেখা বই আপনার কাছে থাকলে একটু গোছানো পদ্ধতিতে সবকিছু পেলেন। এটা অনেক সুন্দরভাবে সাজানো একটা বই, এটা হচ্ছে বিষয়। কিন্তু কোর্স করলে বই নেওয়া লাগবে এরকম কোনো কিছু না, ঠিক আছে? যে চাই নিতে পারবে, যারা ফ্রি ক্লাস করছে সেও নিতে পারবে, না নিলে না নিবে, এটা আপনার ব্যাপার। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কিন্তু অন টু অন প্রেজেন্টেশন নিয়ে থাকি, স্পিকিং টেস্ট নিয়ে থাকি। সে কতটুকু ডেভেলপ করতে পারলো, মানে ব্যাচে পড়ানোর পরে বাইরে আমাদের অন টু অন আমার অনেকগুলো সেশন থাকে। আমি আবারও বলছি, অনেকগুলো সেশন থাকে। কারণ এগুলো ডেভেলপ করাতে না পারলে কখনোই নিজের মতো করে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। Newspaper এই যে সেশনগুলো, এই সেশনগুলো আমি আপনাদের কাছ to থেকে নিব। read এখান newspaper for এখান থেকে আপনারা developing your ওইটা শুনতে English. পারবেন না ওইভাবে। কিন্তু এই এই স্পিকিং টেস্টগুলো আমি Can you mention স্টুডেন্টসদের অন টু অন সিস্টেমে আমি নিয়ে থাকি। ইভেন আমার অন টু অন কোর্সও আছে, বিশেষ করে যারা প্রবাসী স্টুডেন্ট বা বাইরের কান্ট্রি থেকে ক্লাস করে, পার্সোনাল ব্যাচ থাকে, 3-4 জনকে পড়াই এইভাবে। তো যাই হোক, সেটা আলাদা কথা। আর যারা এটাই ভর্তি হতে চান, আপনাদের একটা আইডি কার্ডও দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্টস। সেন্ড মানি করে লাস্ট ডিজিট বা স্ক্রিনশট আমার যে নাম্বারটা দিলাম, এই নাম্বারের হোয়াটসঅ্যাপে জানালে পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। আগামী 8 তারিখ বৃহস্পতিবার থেকে পেইড কোর্সের একদম শুরু থেকেই ক্লাস করতে পারবেন। এবং 1 ঘন্টা ক্লাস টাইম, রাত 10টা থেকে 11টা, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এই 4 দিন হবে সপ্তাহে। আমি বলে রাখলাম। আর আমার নাম্বারটাও তো আমি দিয়ে রাখলাম। আর তার আগে এই ফ্রি ক্লাসগুলো রেগুলার হইতে হবে। আগামীকালও থার্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। 01997356957, 09386899196। আপনাদের এরকম একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। যেহেতু অনলাইনে ক্লাস করছেন, ইন কেস আপনার নাম্বারটা যদি ডিলিট হয়ে যায় বা হোয়াটসঅ্যাপটা যদি ব্যান হয়, যদি কোনো সমস্যা হয়, এটা আপনারা প্রিন্ট আউট দিয়ে রাখবেন। আমি এটা পাঠানোর পর, তাহলে এটা আমাকে পরবর্তীতে দেখালে যে কোনো নতুন ব্যাচে আমি আপনাকে অ্যাড করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। অনেক ভালোভাবে প্রফেশনাল ওয়েতে করতে পারবেন। আর কিভাবে, আর কোর্স শেষে সার্টিফিকেটও পাবেন। আর কিভাবে ক্লাস নিচ্ছি, দেখাচ্ছি, বোঝাচ্ছি, এটা তো আপনারা দেখবেন। আমি রেকর্ড ক্লাসও পাঠিয়ে দিব, বোঝার চেষ্টা করবেন। যদি ভালো লাগে আসবেন, না হলে আসবেন না। ইটস ডিপেন্ড অন ইউ। এখানে কোনো ইয়ে নাই, সো জোর জবরদস্তি কোনো কিছুই না। ফ্রি ক্লাসগুলো করলে করে যাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এগুলো আমি দিয়ে থাকি। সো এই হচ্ছে বিষয়। এখন 11:30 বেজে গেছে, শীতের রাতে আর তো আর থাকবে না স্টুডেন্টরা। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়েন। আমি আপনাদের সাথে কথা বলবো ইন ডিটেলসে যে কোনো বিষয় নিয়ে।
কোশ্চেন থাকলে। আমি আমি স্পিকিং এর একটা পার্ট দেখাতে চেয়েছিলাম, বাট আমি সেটা নেক্সট ক্লাসে দেখাবো, কারণ নেক্সট ক্লাসটা, আজকের ক্লাসটি তো অনেকটা গ্রামার রিলেটেড ছিল, নেক্সট ক্লাসটি স্পোকেন রিলেটেড হবে, অর্থাৎ কিভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। আমি গত ক্লাসে বলছিলাম যারা ভোক্যাবুলারিতে দুর্বল, ভার্ব রিলেটেড ভোক্যাবুলারি পড়তে হয়। সো এই ভোক্যাবুলারি ডেভেলপমেন্টটা কিভাবে আপনি প্র্যাকটিক্যালি করবেন। হ্যাঁ, এরপর এরপর গত ক্লাসে আমি এই যে টেন্সের ফাংশন দেখিয়েছিলাম, মডাল সেমি মডাল ভার্বের উপর ফোকাস করেছিলাম, বলছিলাম যে স্পিকিং করতে গেলে এগুলো লাগে, কেন স্পিকিং করতে পারি না, টাইমের পরিবর্তন করতে পারি না। তো এগুলোকে ইন ডিটেলসে দেখাবো, এবং এগুলো মেনটেন করে, এগুলোকে অ্যাপ্লাই করে কিভাবে সার্টেন টপিকের উপর, ইভেন আইএলটিএস কিউ কার্ড টপিকের উপর স্পিকিং করতে হয়, এটা আমি দেখাবো। ঠিক আছে, আজকে দেখাতে গেলে এটা আরো অনেক সময় লেগে যাবে, আর শীতের রাতে আপনারা থাকবেন না লাস্ট পর্যন্ত। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। আর কারো কোনো কোশ্চেন থাকলে, প্রশ্ন থাকলে আপনারা